ভবিষ্যৎ করণীয় এবং আমাদের মঙ্গলময় কিছু নির্দেশনা দিবেন আমাদের সকলের প্রান্তীয় নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী আপনার আমার বিশ্বস্ত বাহু জননেতা জনাব জনাব সাকিব ভাই। আমি সবাইকে অনুরোধ করবো কারখানার মাধ্যমে সাকিব ভাইকে পালন করে নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আপনার আমার প্রান্তীয় নেতা জনাব সাকিব ভাই। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ আজকের এই মহান মে দিবসে তারা সমাবেশ করেছে, র্যালি করেছে। আমি সমাবেশে আপনাদের সাথে যোগ দিতে পেরেছি, সেজন্য আমি আনন্দিত। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনাদের মাধ্যমে সারা দেশের আউটসোর্সিং কর্মচারীদেরকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আমরা একটা ঐতিহাসিক সময়ে পার করি। 24শে জুলাই গণ অভ্যুত্থান, হাজারো মানুষের আত্মত্যাগ, কমপক্ষে 114 জন শ্রমিক শাহাদাত বরণ করেছে। আমাদের ছাত্ররা, আমাদের তরুণরা, শিশু, নারী, বৃদ্ধ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান সবাই মিলে এখানে লড়াই করেছে, প্রাণ দিয়েছে, আহত হয়েছে, কারো চোখ বন্ধ হয়ে গেছে। হাজার হাজার লক্ষ কোটি মানুষের এই যে শ্রম, আত্মত্যাগ, তার উপর দাঁড়িয়ে আজকে একটা নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি। কাজে এই নতুন বাংলাদেশের যাত্রায় যখন আমরা মে দিবস পালন করতে আসি, সেটা একটা নতুন তাৎপর্য নিয়ে, নতুন বার্তা নিয়ে, নতুন দিশা নিয়ে আমাদের সামনে হাজির হয়। এই মে দিবস কিসের জন্য তৈরি হয়েছিল? এইখানে যিনি উপস্থাপনা করলেন তিনি কিছুটা ইতিহাস আপনাদের বলেছেন। মে দিবসের সূচনা আমেরিকায় 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে তখনকার শ্রমিকরা আন্দোলন করছিলেন। 8 ঘন্টা শ্রম করব, 8 ঘন্টা বিশ্রাম নিব, 8 ঘন্টা আমাদের পরিবার, বিনোদন, অন্যান্য কাজের জন্য থাকবে। 8 ঘন্টা শ্রম করেই আমরা বাঁচার মতো মজুরি চাইব। রাষ্ট্র 8 ঘন্টা শ্রম করে বাঁচার মতো মজুরি দিতে হবে, এই আইন করতে হবে। সেই দিন ওই আমেরিকার মালিকেরা, যারা ওইখানে শিল্প কলকারখানার মালিক ছিলেন, আর তাদের পুলিশ সহ রাষ্ট্র প্রশাসন, তারা কি করল? তারা এই শ্রমিকদের আন্দোলন দমন করার জন্য ষড়যন্ত্র করেছিল। তারা তাদের এজেন্টদের দিয়ে শ্রমিকদের সমাবেশে বোমা ফাটিয়েছে। তারপর পুরো দায় তারা শ্রমিকদের নেতাদের উপর দিয়েছে এবং সেইখানে অসংখ্য নেতাদেরকে তারা গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেছে। 4 জন নেতাকে ফাঁসি দিয়েছে। তার মধ্যে একজন প্রধান নেতা অগাস্ট পাইস, তাকে যখন ফাঁসিতে ঝুলানো হয় তিনি বলেছিলেন, আজকে তোমরা আমাকে কণ্ঠরোধ করছো, আমাকে নীরব করে দিচ্ছ। একদিন আমাদের নীরবতা আমাদের কণ্ঠের চাইতে বেশি শক্তি হয়ে সারা দুনিয়ায় ফিরে আসবে। অগাস্ট পাইসের সেই কথা বৃথা যায় নাই, মিথ্যা হয় নাই। অগাস্ট পাইসের সেই আত্মাহুতি, মে দিবসের সেই আন্দোলন আমেরিকায় ছড়িয়ে পড়েছিল, সারা ইউরোপে ছড়িয়ে পড়েছিল, যার ফলে পরবর্তী 1 দশকের মধ্যেই সারা দুনিয়ার শ্রমিক আন্দোলনের মধ্যে এই মে দিবস একটা অনুপ্রেরণা হিসেবে এসছে এবং দুনিয়ার শ্রমিকরা তাদের আন্তর্জাতিক সম্মেলনে সারা দুনিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা
শ্রমিক নেতারা তারা ঠিক করলেন দুনিয়াব্যাপী শ্রমিকদের জন্য বছরে একটি দিন পালন করা হবে। আর সেই দিনটি হবে 1 মে। কেন এই 1 মে? যে আন্দোলনের সূচনা হয়েছে সেই আন্দোলন কেবল আমেরিকার নয়, ইউরোপের নয়, সারা দুনিয়ার শ্রমিক আন্দোলনকে তাদের অধিকার আর মর্যাদার দাবিকে বিরাট এক উচ্চতায় নিয়ে গিয়েছিল। সেই থেকে 1 মে সারা দুনিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1 মে শ্রমিকের অধিকার আর মর্যাদার দাবি তোলার দিবস। বাংলাদেশও 1 মে রাষ্ট্রীয়ভাবে এই শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। আমাদের দেশে আমাদের যে স্বাধীনতা সংগ্রাম 1971 সালের মুক্তিযুদ্ধ, তার আগে 69-এর গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানের পর ধরেই আমরা 71 সালের স্বাধীনতা যুদ্ধে পৌঁছেছি। এই সমস্ত জায়গায় তাকিয়ে দেখেন কারা লড়াই করেছে। এই দেশের শ্রমিকেরা, কৃষকেরা, তারা জীবন দিয়েছে। এই দেশের শ্রমিক, কৃষক এবং তাদের সন্তানরা সবচেয়ে বেশি শহীদ লড়াকু যাদেরকে আমরা পাই, তার সামনের সারিতে আছেন শ্রমিক এবং কৃষকেরা। কাজে 71 সালের স্বাধীনতা সংগ্রামের মধ্যে যে আমাদের এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে শ্রমিকের রক্তে, কৃষকের রক্তে, শ্রমজীবী কর্মচারী মেহনতি মানুষের রক্তে। কিন্তু তাদের অধিকার কি প্রতিষ্ঠিত হয়েছে? তাদের মর্যাদা কি প্রতিষ্ঠিত হয়েছে? আজকে যেই দেশের শ্রমিকের অধিকার, কর্মচারীর অধিকার, মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেই দেশের সরকার খুব সরকারি কাজে, বেসরকারি তো আছেই, সরকারি কাজে তারা বিভাজন, বৈষম্য তৈরি করল। কর্মচারী আর নিয়োগ দিবে না সরাসরি, তাতে নাকি তাদের খরচ বাড়ে। সরকার একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেল। সরকার বিভিন্ন কোম্পানির ঠিকাদারকে দায়িত্ব দিল, তোমরা আমাদের লোক সাপ্লাই দাও, এরা হবে আউটসোর্সিং কর্মচারী। সরকার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নিজের কর্ম খরচ কমিয়ে কতিপয় ঠিকাদারের ব্যবসা বাড়ালো। চিন্তা করে দেখেন এইটা কোনো নীতি হতে পারে? আপনারা এই নীতির বিরোধিতা করেছেন, মানে একটা অন্যায়ের বিরোধিতা করেছেন। এই 24-এর গণঅভ্যুত্থান, আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন, এত আত্মাহুতির পরে এই বাংলাদেশে কি আর বৈষম্য থাকতে পারে? খালি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চলবে। যারা বৈষম্য টিকিয়ে রাখতে চান তারা বরং বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার সাথে যথার্থ কথা রাখছেন না। আমরা বলেছিলাম এই সরকারকে, আপনারা আন্দোলনের উপর দাঁড়িয়ে আছেন, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছেন, আমাদের ছেলে মেয়েদের, এই দেশের শ্রমিক, ছাত্র, কৃষক, তাদের সন্তান এবং তার ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা। কাজে আপনারা এই রাজু ভাই গ্রুপে শেয়ার করে দেন, এইটা তো শেখ হাসিনা, এটা প্রত্যেক গ্রুপে শেয়ার করে দেন। কিন্তু সরকার এই নীতিমালা বাতিল করে নাই। আমরা এর জবাব চাই। আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আবেদন জানাই, প্রত্যেক গ্রুপে শেয়ার করে দেন। কেন এই সবাই বৈষম্যের নীতি যার যে গ্রুপ আছে সবাইকে দেখার সুযোগ করে দেন, গ্রুপে সবাই দিয়ে দেন। আশা করি আপনার সরকার এই বৈষম্য নিরসনের পদক্ষেপ গ্রহণ করবে। আপনারা একটা পরিপত্র জারি করেছেন, এই আউটসোর্সিং কর্মচারীরা ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক দাবি দেওয়া তুলেছে, কিন্তু তাদের দাবি দেওয়া পূরণ হয় নাই। শেখ হাসিনা তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। কিন্তু এই আন্দোলনে অনেকেই আছেন যাদের বুকে এখনো গুলি, তারা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে অভ্যুত্থানের শরীর হয়ে অভ্যুত্থানকে সফল করতে সাহায্য করেছেন। তারা অভ্যুত্থানের পরে আপনার কাছে গিয়েছিলেন, আপনি বলেছিলেন যে এই দাবিগুলো যৌক্তিক,
এগুলো মেনে নেওয়া হবে। 8 মাস পার হয়েছে, নানান কর্মসূচি অনেক কিছুর মধ্য দিয়ে, এমনকি হামলা অত্যাচার মোকাবেলা করেও আউটসোর্সিং কর্মচারীরা তাদের দাবি নিয়ে মাঠে আছে। আপনারা একটা নীতিমালা অবশেষে তৈরি করেছেন, কিন্তু এই নীতিমালায় ঠিকাদার বাতিলের কোন প্রস্তাব আপনারা করেন নাই। আপনারা সারা দেশের আউটসোর্সিং কর্মচারীদের মনের কথা, তাদের দাবির দিকে একটু আপনাদের কান পাতেন। সবাইকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই লাইভটি শেয়ার করে দেন, ঠিকাদার বাতিল না, সবাই প্রত্যেকের গ্রুপে শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। সংগ্রাম লড়াই থামাবে না। এই ঠিকাদার বাতিলের সংগ্রাম চলবে। আমরা ঠিকাদার বাতিলের সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত ঠিকাদার বাতিল হয়, ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে। বন্ধুগণ, একটা জিনিস মনে রাখবেন, আমাদের এই লড়াইয়ের যাত্রা দীর্ঘ। 53 বছর পরেও আমাদেরকে দাবি করতে হচ্ছে, দাসত্ব চলবে না। মানুষের শ্রম মর্যাদা নিয়ে ঠিকাদারের ব্যবসা চলবে না, বলতে হচ্ছে না? তাহলে এটা মনে রাখবেন, লড়াই অনেক দীর্ঘ। এই লড়াইয়ের পথে বড় অর্জনের জন্য যেমন আমরা লড়ব, ছোট ছোট অর্জনগুলো আমাদের করে নিতে হবে। এই প্রস্তাবের কয়েকটা দাবি কিন্তু আপনাদের মানা হয়েছে, যেমন এই আপনাদের বেতন এতদিন ঠিকাদার দিয়ে আপনাদের টাকা মেরে দিত। আপনাদের 16,150 টাকা বেতনে আপনাদেরকে যাকে যেমন পারে একটা বুঝিয়ে দিত, কিন্তু সবাইকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই লাইভটি শেয়ার করে দেন। ঠিকাদার মাঝখানে থাকতে পারবে না, বেতন দিতে হবে। ওই দাবি কিন্তু নেমেছে মোবাইল ফাইন্যান্সিং সিস্টেমের মাধ্যমে প্রত্যেকের বিকাশ অথবা অন্তর্গত কিংবা যে কোনো অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। 1 টাকা আউটসোর্সিং কর্মচারীর 1টি টাকা কোন ঠিকাদারকে আর খেতে দেবেন না। সরকারের এই টাকা দেওয়ার যে নীতি তারা নিয়েছে, এইটা যদি কেউ না মানে, সমস্ত আউটসোর্সিং কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে ওদেরকে ঘেরাও করবেন। তারপরে আমরা বলেছি যে কাউকে ছাঁটাই করা যাবে না, যখন তখন ছাঁটাই করা যাবে না। নীতিমালায় সরকার বলেছে যখন তখন কাউকে ছাঁটাই করা যাবে না, কিন্তু আমরা পরিষ্কার করে বলেছি এই কথা আরো সুস্পষ্ট করতে হবে যে অফিসে যারা কর্মরত আছেন, সেই অফিসের যিনি প্রধান কর্তা অথবা এই চারের কর্তা, যারা এই হিউম্যান রিসোর্স দেখে, সেই কর্তাদের সম্মতি ছাড়া ওই অফিস থেকে কোন ঠিকাদার কাউকে ছাঁটাই করতে পারবে না। পরিষ্কার করে নীতিমালা লেখেন। আমরা বলেছি সমস্ত আউটসোর্সিং কর্মচারীদের একটা তালিকা তৈরি করতে হবে। তাদের সংখ্যা কত আমরা জানি না, 6 থেকে 8 লক্ষ। সারা বাংলাদেশে তারা কাজ করে। সমস্ত আউটসোর্সিং কর্মচারীদের তালিকা করেন এবং তা কম্পিউটারে থাকতে হবে। কোন প্রকল্প শেষ হয়ে গেলে পরবর্তী প্রকল্পে এই আউটসোর্সিং কর্মচারীদের দিক থেকেই তাদেরকে নতুন করে লোক দিতে হবে, তাদের অগ্রাধিকার দিতে হবে। আপনাদেরকেও ভাবতে হবে প্রত্যেকটি আউটসোর্সিং কর্মচারী, তাদের জীবন আছে, তাদের পরিবার আছে, তাদের সমাজ আছে, তাদের সম্মান আছে। আজকে তারা 5 বছর 10 বছর চাকরি করার পরে হঠাৎ করে চাকরি নেয়, তাদের পরিবার নাই, তাদের সম্মান নাই, তাদের সমাজ নাই, তাদের ছেলেমেয়ে নাই। মানুষের জীবনে একটা মৌলিক অধিকার আছে, তার কর্মের নিশ্চয়তা। শ্রমিকের অধিকার আজকে মে দিবসে তার প্রধান দাবি কি থাকে? আমার চাকরির নিশ্চয়তা দিতে হবে, নিয়োগপত্র দিতে হবে। এই যে চাকরি এবং কর্মের নিশ্চয়তা, এইটা মৌলিক অধিকার। সরকারি অফিসে বসে যাদের কাজ ছাড়া আপনাদের চা খাওয়া পর্যন্ত চলে না, তাদেরকে আপনারা নিশ্চয়তা দেবেন না, এটা হতে পারে না। অতএব নীতিমালায় এই জিনিসও
আনতে হবে। সবাইকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই লাইভটি শেয়ার করে দেন, সবাই প্রত্যেকের গ্রুপে শেয়ার করে দেন, যার যে গ্রুপ আছে। ব্যবস্থা করেছেন। আমরা দাবি করেছি মাতৃত্বকালীন ছুটি সবার জন্য সমান হতে হবে। সরকারের আইনে আছে 6 মাস মাতৃত্বকালীন ছুটি পেতে হবে। আপনারা আউটসোর্সিং কর্মচারীর জন্য দেন 45 দিন। এক দেশে দুর্নীতি চলতে পারে না। আমাদের আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে যারা মহিলা কিংবা নারীরা আছেন, তারা কি কারণে অন্য এলাকা অন্য অফিসের কিংবা একই অফিসের যারা সরকারি কর্মচারী অফিসার, যারা নারী অফিসার নারী কর্মচারী, তাদের এক অধিকার আর আউটসোর্সিং তার আরেকটা অধিকার, এ তো হতে পারে না। আপনাদের আবার বিবেচনা করতে হবে। নারীর যে মাতৃত্বকালীন ছুটি একেবারে মৌলিক অধিকার। সন্তান জন্ম দেওয়া এবং এই যে আমাদের মানব সভ্যতা মানব জাতির যে ধারাবাহিকতা রক্ষা করা, এইটা জরুরি না? তাহলে কি আর থাকবে? তাহলে এই জরুরি কাজের দায়িত্ব যারা পালন করেন মায়েরা, তাদের যদি দায়িত্ব অধিকার হরণ করা হয়, সেই সরকার আর দেশের মানুষের সরকার থাকতে পারে না। এই নীতি বাবা পরিবর্তন করতে হবে। আর সারা জীবন একই বেতন পাবে, এটা কোন কথা? তিনি প্রবেশ করলেন 16,150, 5 বছর। এর জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমরা দেখি জিটিসি, এই যে বিদ্যুতের যতগুলো প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। বিদ্যুৎ না থাকলে আমাদের অবস্থা কি হয় আমরা জানি। কিন্তু কোম্পানি তাদের যে ইকুইপমেন্ট দেয়, পোশাক আশাক জুতা খান, এগুলো সবই হচ্ছে নিম্নমানের অথবা ঠিক মতো দেয় না। অনেক কর্মচারীরা মারা যাচ্ছেন, তাদের ঠিক মতো ক্ষতিপূরণও দেয় না। নানান অন্য কথা বলে তাদের লাশ কবরস্থ করে ফেলা হয়। এইরকম মর্মান্তিক কাহিনী আমরা শুনেছি। দেখেন ফ্যাসিস্ট শাসন কিভাবে ভয়ঙ্কর ভাবে আমাদের মানুষদেরকে নির্যাতন করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলি, ফ্যাসিস্টরা যা করে গেছে আপনারা সেগুলো বাতিল করে দিয়ে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করবেন, এটাই তো মানুষ চেয়েছে। কাজেই ওই ডিপিডিসি, ওই যে ডেস্কো, তারপরে যতগুলো প্রতিষ্ঠান আছে, স্বাস্থ্যকর্মী হাসপাতালগুলোতে প্রত্যেক জায়গায় যারা 24 ঘন্টা ডিউটি করেন, তাদের যা যা পাওনা সেটা পোশাক আশাক থেকে শুরু, রিক্রুটমেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় সেই সব পাওনা নিশ্চিত করতে হবে। আপনাদের সব আদায় হয় তখন হয় যখন আপনারা ঐক্যবদ্ধ থাকেন। মনে আছে শাহবাগে সমাবেশ করেছিলেন? মনে আছে? খালি মারামারি করলেই সব হয় না, ঐক্যবদ্ধ শক্তি লাগে। ঐক্যের শক্তি, তখন তারা হামলা করলে সেটা প্রতিরোধ করা যায়। হামলা তো হাসিনাও করেছে, এত লোককে মেরেছে। যখন মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তাকে পালিয়ে যেতে হয়েছে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, ন্যায্য দাবি আদায় করা সম্ভব হবে। মনে রাখবেন মুনাফিকরা আছে, হাসিনার দোসররা আছে। আপনাদের আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যেতে পারে, বিপ্লব ব্যর্থ করে যাওয়ার কাজে লাগিয়ে ফেলতে পারে। এই সরকার, আমরা যেমন এই সরকারের কাছে দাবি জানান, এই সরকার আমাদের দাবি মানুক, সেটা আমরা চাই। আবার এই সরকারকে কেউ যদি ষড়যন্ত্র করে ফেলে দিতে চায়, সেটাও তো আমরা হতে দিতে পারি না। কারণ এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না। এই সরকার সংস্কার এবং নির্বাচনের একটা দায়িত্ব পালন করছেন। সেই দায়িত্ব পালনকালে তাদের জনগণের দাবি দেওয়া যতটা পারে তারা শুনবেন। আমরা তাদের বলছি, যেগুলো ন্যায্য দাবি তা শুনে ফেলেন, বাস্তবায়ন করেন। এটাই মানুষ চায়। আপনাদের কাছে এতটুকু মানুষ আশা করে। কাজে সরকারকে কেউ ষড়যন্ত্র করে ফেলতে চাইলে আমরা সেইটা হতে দেব না। কিন্তু আমার সরকারকে এটা বলি, জনগণের ন্যায্য দাবি না মানলে আমরা আন্দোলন করব। আন্দোলন থেকে আমাদের কেউ রেহাই বন্ধ করতে পারবে।
তবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন মুনাফেকদের সম্পর্কে ভিতরে ঢুকে ষড়যন্ত্রকারীরা যাতে কোনো কিছু করতে না পারে এই জন্য দরকার